আচ্ছা, একটা কমেন্ট পড়বো প্রথমে। সেই কমেন্টটা ম্যান্ডির ওখানে এসেছে। কমেন্ট এসছে, ম্যান্ডিকে থ্যাংক ইউ দিয়ে ওর নামটা বলে বলছে, আমার কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্যে। তবে সত্যি বলতে তুমি কোনোদিনই মুখ খোলোনি, এমনকি বাদুরিয়ার বোনও কোনোদিন মুখ খোলেনি। তোমাদের কি কারণে ঝামেলা, কথা বন্ধ হয়েছে, যেটাই হয়েছে কি কারণে হয়েছে সেটা তুমি ও বা বাদুরিয়ার বোন মুখ খোলেনি। তবে তোমার মনের কথা তোমার ঠাকুরনগরের দিদি আমাদের সামনে জানিয়েছে। সে তোমার স্পোক পার্সন হয়ে কাজ করেছে। সহজভাবে বললে কোনো ব্যক্তি বা সংস্থার হয়ে যে ব্যক্তি কথা বলে, তাদের মতামত বা তথ্য প্রকাশ করে, তাদেরকে স্পোক পার্সন বলে। সেখান থেকেই আমরা যা জেনেছি, যা শুনেছি, যা বুঝেছি, সেটা নিয়েই তোমাকে বলা হয়। তবে তুমি আজকে ক্লিয়ার করে দিলে আগামী দিনে হয়তো আর আমার মনে এরকম কিছু থাকবে না। আচ্ছা, এই কথাটা কেন পড়লাম, কারণ ম্যান্ডি বারবার বলছে যে আমি কি কিছু বলেছি, আমার কি কারণে মারুর সঙ্গে ঝামেলা হয়েছে বলেছি না তো। মারুবি কোনোদিন মুখ খুলেছে? মারু কি কোনোদিন মুখ খুলেছে যে মারুর সাথে আমার কি হয়েছে, কি নিয়ে সমস্যা হয়েছে সেটা নিয়ে কিছু বলবো? এরকম কি কিছু হয়েছে? বলেনি তো। তাহলে তোমরা কি করে বুঝে নিচ্ছ যে মারুর সঙ্গে আমার ব্যবসা সংক্রান্ত কারণে ঝামেলা হয়েছে? তোমরা কি করে বুঝে নিচ্ছ? এটা ম্যান্ডুর প্রশ্ন। হাসিও পায় ম্যান্ডুর প্রশ্ন দেখে। প্রথম কথা হচ্ছে, ম্যান্ডু নিজে কিছু বলবে না, এটা তার ছর্দি বহুবার বলেছে। ও তো ব্লগার, ও কোনোদিন এসেই ভিডিওতে মুখ খুলবে না। যা বলার আমি বলে দিচ্ছি তোমাদেরকে, বলেছে, আমরা জানি। তার আগে দেবশ্রীদিও বেশ কিছু কথা বলেছিল, ঠিক আছে? এবং আমরা খুব ভালো করে জানি দেবশ্রীদির ওখানে ম্যান্ডি কমেন্ট করতো, এবং দেবশ্রীদি এটাও স্বীকার করেছে গোল্ডি দিদি দেবশ্রীদির সঙ্গে যোগাযোগ রেখেছে। এবং আমরা খুব ভালো করে জানি গোল্ডি দিদি ম্যান্ডির অন্তরঙ্গ দিদি, হ্যাঁ, তার সঙ্গে কীরকম সম্পর্ক। তাহলে আমাদের কি 6কে 9 বোঝাতে হয়? আমরা কি দুইয়ের সঙ্গে 2 যোগ করে 4 করতে পারি না? কি অদ্ভুত ধরনের কথা ম্যান্ডি বলছে। আমি কি কখনো বলেছি? তোমাদের বক্তব্য অনুযায়ী তুমি কোনোদিন কিছু বলোনি, ঠিক আছে? আর মারুও কাউকে কিছু বলেনি। হ্যাঁ, ঠিক কথা, মারু কিন্তু এই ব্যবসা সংক্রান্ত ব্যাপারে কোনো মুখ খোলেনি। কিন্তু তোমার তো সত্যি অনেক স্পোক পার্সন আছে। তোমার ছর্দিও এই কথা স্বীকার করেছে যে তুমি নিজে কিছু বলবে না, তাই সে বলে দিচ্ছে। তার মানে সে সেগুলো জানছে কি করে? ইভেন তোমার ছোটো মার ব্যাপারে যে কথাগুলো তোমার ছর্দি বলেছিল, সেই কথাগুলো ছর্দি জানলো কি করে? তাহলে তুমি সেগুলো বলেছো। তুমি সেগুলো ভিডিওর মধ্যে বলতে বলেছো কি না সেটা আলাদা ইস্যু, কিন্তু তুমি তো বলেছো। নাহলে তোমার ছর্দির পক্ষে তো জানা সম্ভব নয়। সবসময় গা বাঁচিয়ে চলবে না ম্যান্ডি। দেখো, শুয়ের অনেক দোষ আছে, কিন্তু তুমি সবসময় গা বাঁচিয়ে চলবে না। তুমি এখন পুরো দোষটাই শুয়ের উপর দিয়ে চলে যাবে, তার তো হয় না। তা কি হয়? শু থেকে জানলো ছোটো মার কথাই বা শু থেকে জানলো? আর মারুর সঙ্গে তোমার কি হয়েছে সেগুলোই বা থেকে জানলো? তোমাদের গ্রুপে কথা হতো, তোমরা গ্রুপিজম করতে, তোমাদের ভিডিও কলিং হতো, তোমাদের গ্রুপে কথাবার্তা হতো। এবং আমরা খুব ভালো করে জানি গোল্ডি দিদির সঙ্গে মানে কি হয়েছে, কারণ গোল্ডি দিদির ব্যাপারটাও সুই সমক্ষে নিয়ে এসেছিল। এই গোল্ডি দিদি যে মারুকে কি লেভেলে হেল্প করেছিল তোমার ঝামেলা থেকে, আইনি কোনো ঝামেলা থেকে, সেগুলোও সে শু বলেছে। তো শু এগুলো জানলো কোত্থেকে? তুমি এবং তোমার গোল্ডি দিদি টোটালি শুকে ইউজ করেছো। এখন তো তুমি নাটক করলে হবে না। না, আমি বলছি না যে শু না জেনে ইউজড হয়েছে, একদম না। শুও জেনেই ইউজড হয়েছে, এবং শু স্পোক পার্সন হতে ইন্টারেস্টেড ছিল। গোল্ডি দিদি এবং ম্যান্ডির স্পোক পার্সন হতে ইন্টারেস্টেড ছিল, তার জন্য হয়েছে। এমন নয় তোমরা কাউকে ধরে বেঁধে করিয়েছো। বাট তোমরা তো এই জন্যই ওর কানে ঢেলেছো। তোমরা খুব ভালো করে জানো যে ও ওই ভিতরে তথ্য নিয়ে নিজের মতো করে এসে ভিডিওতে জানাবে, আর তোমরা ইচ্ছা করতেই ওকে কানে দিয়েছিলে। তোমরা অ্যাকচুয়ালি ওকে ইউটিলাইজ করেছো তোমার স্পোক পার্সন হিসেবে। তুমি ডাইরেক্টলি মারুকে কিচ্ছুই বলনি, কিন্তু মারুকে বলানোর জন্য সব সময় ইন্ধন জুগিয়েছো। গ্রুপে সেই নিয়ে কথা হয়েছে, আর ও তো সেই কথাগুলো উগরে দিয়েছে। গোল্ডি দিদি যে মারুর সঙ্গে কি সম্পর্ক ছিল, এই যে ভিতরে তোমার নিয়ে গিয়েছিল, কি যেন বলে, ভয়েস রেকর্ডার অন করে গিয়েছিল, এগুলো কি করে জানলো?
সুই বা কী করে জানলো, দেবশ্রীদি বা কী করে জানলো? এই তথ্যগুলো বোঝা যাচ্ছে না যে ভিতরের তথ্য, এগুলো কি কোনো কোনো জায়গা থেকে ভিডিওতে দেখতে পেয়েছি না তো? তাহলে সু কী করে জানলো? সু কী করে জানলো? আর আমাদের দেবশ্রীদি বা কী করে জানলো যে মারুর বর রেকর্ডার অন করে গিয়ে তোমার কাছে ক্ষমা চেয়েছে? কী করে জানলো? এগুলো তো জানার কথা নয়। তাহলে এগুলো কোত্থেকে এলো? তো এগুলো যে ক্ষমা চাওয়ার কথা বলেছিল মানে গোল্ডি দিদি, সেই গোল্ডি দিদিকেই আবার এসে প্রমাণ দেওয়ার জন্য মারুর হাজব্যান্ড এই যে রেকর্ড অন করে গেছিলো যে সত্যি সে ক্ষমা চেয়েছে কিনা সেটা জানানোর জন্য বলেছিল, সে সেই কথাটা চারিদিক করেছে, দেবশ্রীদিকেও করেছে এবং সে যে সুখেও তথ্য দিয়েছে, এটা পরিষ্কার। তার মানে আজকের তুমি এবং তোমার গোল্ডি দিদি যে সুকে ইউটিলাইজ করেছো সেটা তো পরিষ্কার। আর এই তো কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটার আছে তো ইউটিলাইজ হতে চায়, তার মধ্যে সু একজন। আর সেই ইউটিলাইজ হতে চায় বলেই তোমরা টুক করে তাকে ইউজ করেছো। হ্যাঁ, এটাই হচ্ছে গল্প। তাই এখন যে নাটকটা করছো না, আমি কি কোনোদিন বলেছি, আমি কি কোনোদিন জানিয়েছি, আমার মুখ থেকে কি শুনেছো? তোমার মুখ থেকে তো শুনতে হবে না। তোমার দিদি তো আগেই বলেছিল যে তুমি ব্লগার, তুমি এসে বলবে না, তাই সে বলছে। এবং সে সেই খবরগুলো আকাশ থেকে পায়নি। এর আগেও তুমি তোমার হাজব্যান্ডের বদনাম, তোমার ননদের বদনাম, তোমার মায়ের বদনাম করবার জন্য সুকে কাজে লাগিয়েছিলে, আর সু ভ্যাগাব্যান্ডের মতো কাজে লেগেছিল। আর এবারেও সুকে তোমরা কাজে লাগিয়েছো না। আবারও বলছি, সুকে মানে প্রোটেক্ট করবার জন্য আমি আসিনি। আর এটাও নয় যে সুয়ের কোনো দোষ নেই বা সু ইউটিলাইজ হতে চায়নি বলে তারপরে ওকে ইউটিলাইজ করেছে। অবশ্যই ও গাল পেতে দিয়েছে বলেই তারা গালে দিয়েছে চেচ্চার করে। হ্যাঁ, ও ইউটিলাইজ হতে চেয়েছে বলেই তো, ওই যে বললাম, ও অসাধারণ আলাদা হতে চায় কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের থেকে। ওর সবসময় একটা ধারণা বা বক্তব্য থাকে, আমি যারা হাটকে, আমি স্পেশাল কিছু, স্পেশাল, ঠিক আছে? তো এই স্পেশাল হওয়ার জন্য কি করতে হবে? ভিতরে তথ্য আদান প্রদান করতে হবে। ভিতরে তথ্য আদান প্রদান করতে গেলে কি করতে হবে? সখ্যতা করতে হবে। সখ্যতা করে কি করতে হবে? ভিতরের তথ্যপত্র সব জেনে নিয়ে রেকর্ডিং করে রাখতে হবে এবং পরে সেই রেকর্ডিংগুলো না ছাড়লেও সেই রেকর্ডিংগুলো শুনে শুনে সেখান থেকে ভিডিও করতে হবে। বুঝতে পেরেছো? তাহলে সেই জন্যই আমি এটা পরিষ্কার যে ম্যান্ডু আর গোল্ডি দিদি মিলে সুকে ইউটিলাইজ করেছে এবং ওকে স্পোক পার্সন হিসেবে ব্যবহার করেছে এবং সু জেনে শুনে স্পোক পার্সন হিসেবে কথা বলেছে। তাহলে আজকে যে ম্যান্ডি নাটক করে বেড়াচ্ছে, আমি তো কোনো কিছু বাদুরিয়ার বোনকে বলিনি, আমার কাছ থেকে কি কিছু শুনেছো? একেবারে না, মানে ড্যাশ বানাতে যাওয়ার চেষ্টা করবে না ভিউয়ার্সদের। ভিউয়ার্সরা সব বোঝে। আর তুমি কিভাবে কলকাঠি নেড়েছো বা কিভাবে কলকাঠি নাড়ো সেটা তো পরিষ্কার। আর দেখো, কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের ছাড়া তোমার চলবে না। তুমি কখনো কোনো আগে টুনি দিদাকে ইউজ করেছো, তারপর টুনি দিদার সঙ্গে দেবশ্রীদি যেত, যখন টুনি দিদা এবার মোটামুটি ছেড়ে দিল কন্ট্রোভার্সি, তখন টুক করে তুমি দেবশ্রী আন্টিকে, মানে দেবশ্রী আন্টি করে দেবশ্রীদিকে কাজে লাগালে। তারপরে যখন দেখলে দেবশ্রীদি তো সেই লেভেলের বোল্ডলি কাউকে বলতে পারবে না, তত রুট্টোভাবে, তাহলে ঠিক আছে এইবার সুকে আবার টেনে নিই কাজে লাগাই, কারণ সু তখন দোলাচলে ছিল, মারু না ম্যান্ডু। এবার তোমরা তাকে মোল্ড করে এটা বলেছে তোমার নামে, ওটা বলেছে তোমার নামে, মানে কান ভরকে পুরো তোমাদের দিকে করে নিলে। কারণ তোমাদের তখন ওকে দরকার ছিল, কারণ সু তখন কিছুটা মারুর দিকেই ঢলে ছিল, ঠিক আছে? এবার মারু একটা কাজ করেছে যার জন্য মারুর থেকে বেরিয়ে এসে তোমার দিকে ঢলানোর জন্য অবশ্যই তোমার গোল্ডি দিদি কাজ করেছে। আর তোমরা জানতে যে এই কন্ট্রোভার্সি ক্রিয়েটার যদি হাউমাউ করতে বসে তাহলে আর আমার কোনো চিন্তা নেই, একেবারে মারু গুটিয়ে যাবে। আর তাই তোমরা ওকে ইউটিলাইজ করেছো। আর ও ভাবছে ও আমাকে আবার সেই পদ দিয়েছে। হ্যাঁ, এইবার আর দালালটা ডাইরেক্ট ব্যবহার করেনি বা স্পোক পার্সনটা ডাইরেক্ট ব্যবহার করেনি, এবার কি করেছে, ছৌডি করে 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 একেবারে ঘোল ঢেলে দিয়েছে মাথায়। তো চলো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। নতুন একটা ভিডিওর সাথে আমি রুনার লাইফস্টাইল থেকে। এক্ষুনি একটা ভিডিও আমার হয়ে গেছে, যদিও এখন আমি সেটা পাবলিক করিনি, তার মধ্যে আমি এই ভিডিওটা করেছি। এইবার ওই ভিডিওটা পাবলিক করে আবার নতুন করে তোমাদেরকে বলছি। তো আগের ভিডিওটা আমি অবশ্যই সুকে নিয়ে বলেছি, কারণ সু যে কথাগুলো বলেছে তার উত্তর দেওয়াটা জরুরি ছিল, তার জন্য এই ভিডিওটা আগে করেছি। তবে সেকেন্ড এই ম্যান্ডিকে নিয়ে ভিডিওটা করতে চলে এসেছি। তো যাই হোক, ম্যান্ডির বড় টিপ পড়া,
বড় করে সিঁদুর পরা এসব নিয়ে সবাই কন্টেন্ট করেছে। আমার কাছে এটা বড় ব্যাপার না, এক এক সময় এক এক রকম ইচ্ছা করে তাই সেটা করা হয়। তবে হ্যাঁ, ওর কি যেন বলে, নীল ষষ্ঠীর উপোস না করা এবং তার আগের দিন সংযম না পালন করা, এটা নিয়ে অনেকে অনেক কথা বলেছে। মানে নীল ষষ্ঠীর আগের দিন ও নিরামিষ খায়নি, উল্টে মাংস খেয়েছে। এবার পরের দিন মানে নীল ষষ্ঠী, তো সবাই বলেছে যে নীল ষষ্ঠীর আগের দিন কি করে মাংস খেলে গো, একটা সংযম করতে হয়, এ করতে হয়, তোমরা জানো না? ব্রাহ্মণ বাড়ির বউ হয়ে তুমি কোনোই নিয়ম কারণ মানো না। আচ্ছা, আজ পর্যন্ত যারা ম্যান্ডির ভিডিও দেখছো তারা কি কোনোদিন দেখেছো যে নিয়মের মধ্যে দিয়ে ম্যান্ডি চলে? আরে না, ম্যান্ডি নিজেই নিয়ম তৈরি করে নিজের জন্য। তো ম্যান্ডি কোনো নিয়ম অনুশাসন মানে না, এটা তোমরা বহুবার দেখেছো। বাড়িতে পুজো হচ্ছে, সেই পুজোতে নেই। আচ্ছা, বাড়িতে হরিনাম সংকীর্তন হচ্ছে, সেখানে নেই। বাড়িতে ওইদিকে নিরামিষ খাওয়া হচ্ছে, এদিকে ও আমিষ করছে। প্রত্যেকটা জিনিসে ও অনিয়ম করে। ঠাকুরের অবস্থান নিয়ে প্রচুর লোক বলেছে যে পায়ে পথে আছে ঠাকুর। এর মানেটা যে তোমরা বারান্দার মধ্যে রেখেছো আর সেখান দিয়েই তোমরা নোংরা জামা কাপড় পরে কখনো কখনো মানে বাথরুমের জামা কাপড়, কখনো বাসি জামা কাপড় পরে সেখান দিয়ে যাচ্ছ, তো সেইটা ঠাকুরের গায়ে হাওয়াটা লাগছে, এটা ভালো না। ঠাকুরকে একটা এমন জায়গায় রাখতে হয় যেখানে আর কি ওরকম সব সময় ছোঁয়ার ব্যাপার নেই। হ্যাঁ, স্পেশালি ঠাকুরকে তো আমরা নোংরা জামা কাপড়ে ছুঁতে পারি না বা বাসি জামা কাপড়ে ছুঁতে পারি না, তাই ঠাকুরকে এক জায়গায় এমন জায়গায় রাখা হয় যাতে সেই রকম ব্যাপারগুলো না হয়। বাট সেই কথাগুলো বলার পরেও কি সেই নিয়ম মেনেছেও? আচ্ছা, অনেকে বলছো সিঁদুর পরার সময় চুল খুলে সিঁদুর পরতে নেই, তো সেটা ম্যান্ডি শুনবে? ম্যান্ডি ওইসব নিয়মের অনুশাসনের ধার বাদ দিয়ে যায় না। ম্যান্ডি অবশ্য বলেছে যে আমি জানি এই নিয়মটা, জানার পরেও কি পড়েছে না তো। আচ্ছা, তারপরে আপনারা বলছেন যে ও কেন সংযম করলো না নীলের উপোসের আগের দিন। তা ও কি বললো আপনাদের? বললো সংযম প্রতি বছর করি, কিন্তু এবার আমি নীলের ষষ্ঠীর উপোস করিনি। আর নীল ষষ্ঠীর উপোস করিনি বলে তার আগের দিন আমি মাংস খেয়েছি। তাহলে বুঝতে পেরেছো? আমরা অনেকেই জানি যারা মা, মানে কী বলবো, সন্তানের মা, তারা সবাই ষষ্ঠী করতে না পারলেও, অনেক সময় ষষ্ঠী করতে না পারে, অনেক বাধা পড়ে যায়, তারপরেও কিন্তু তারা এই নিয়মটাকে পালন করে। মানে অন্ন দানা খায় না, মানে ষষ্ঠীর দিনে অন্ন দানা খায় না, এটা নিয়মটা পালন করে। অনেকে ফলমূল সাবু খায়, অনেকে লুচি ফুচি খায়, সে যে যা পারে খাক, কিন্তু কথা হচ্ছে ভাত ঠাত খায় না, ভাত মুড়ি খায় না, এটা অ্যাভয়েড করে। এটা কিন্তু আমরা জানি নীল ষষ্ঠীর দিনে। তো ধরো অনেকের বাধা পড়লে কি তারা কি সেই নিয়মটা ভেঙে নিয়ে মাংস খায়? নিশ্চয়ই না। আচ্ছা, এবার তার আগের দিন যে নিয়মটা, আমি নীল ষষ্ঠী পালন করেই চাই না করি, তার আগের দিন যে সংযমের মানে নিরামিষ খাওয়ার যে নিয়মটা, সেটাকে আমি তুলে দেবো? ম্যান্ডি কোনোদিনই কোনো নিয়ম ও ধারে কাছ থেকে যায় না, এবং সব সময় এক্সকিউজ খাড়া ওর আছে, ঠিক আছে? অতএব তোমাদের কোনো চিন্তার কোনো কারণ নেই যে তোমরা এগুলো বললে ওর কিছু যায় আসে না, ও ওই নিয়মের বাইরে গিয়েই কাজ করে। আর তোমরা বলে বলে ওরে তুমি এটা করেছো, তুমি ওটা করেছো, কোন নিয়মটা ম্যান্ডি মানে আমাকে বলুন তো? আচ্ছা, চান খেয়ে দিয়ে চান করে তারপর ঠাকুর দেয়, তারপরে সন্ধেবেলা ঠাকুর দেয়। অনেকে বলছে তুমি বেলা থাকতে থাকতে কেন ঠাকুর দিয়ে দিলে সন্ধে না হলে? ওরে বাবা, ওর অন্য কাজকর্ম থাকে, ও একটা দায় সেরে দিতে পারলেই বাঁচে। একই সঙ্গে ঠাকুরের প্রসাদ একই সঙ্গে সন্ধে ফন্ধে দিয়ে মোটামুটি দায় সারতে পারলেই বাঁচে, বুঝতে পেরেছো? তো তোমরা ওকে কেন বলো? ও তো এইসব নিয়ম মানে না। আর তোমরা জানো যে ওর খাওয়া দাওয়া, নিয়ম নীতি অনুশাসন, ওগুলো কোনোটাই ও মানে না। অতএব ওকে বলা মানে বেকার বলা, ঠিক আছে? আমি এই এক্সকিউজটা আমার খুব ভালো লেগেছে যে আমি তো নীলের উপোস করিনি এবছর, তাই আগের দিন মাংস খেয়েছি। হাসিও পায়। নীলের উপোস ছাই করো না করো, নিয়মটা পালন করে যেতে হয়, তার আগের দিনের ব্যাপারটাও পালন করতে হয়। এর কি বলবো? এইবার বলছে যে অনেকে বলছে যে কি যেন বলে, যে তুমি পরের দিন শুধু ওই ডাল সেদ্ধ আর কাঁচকলা সেদ্ধ দিয়ে ভাত খেয়েছো। ও বলছে যে আমরা ডাল সিদ্ধ দিয়ে ভাত খেয়েছি, আর হচ্ছে তোমার মানে কি যেন বলে, স্যান্ডি শুধু কাঁচকলা সেদ্ধ দিয়ে ভাত খেয়েছে। অনেকে বলছে ওই মাংস ওরা আগের দিন সবটা শেষ করেছে, করেনি, ওই মাংস ছিল, পরের দিনে ওই ষষ্ঠীর দিনে ও মাংস খেয়েছে, সেটা আর দেখায়নি। ওকে বিশ্বাস নেই। আচ্ছা, তারপরে অনেকে বলছে নিম পাতা, নিমের জন্মদিন রবিবার খেতে নেই। ও তখন বললো না গো খাইনি, পরের দিন নিম পাতাটা খেয়েছি। তোমরা তো দেখো নি, তাহলে কি বলবে? ও যা খুশি একটা বলে দিলেই হলো। আর এটা হতেও পারে যে ওই দুরকম ভাতের সঙ্গে মাংস ছিল বলে ওই দিয়ে আর ওই মাংস দিয়ে খেয়েছে, কিন্তু সেটা তোমাদের সামনে দেখানো যাবে না বলে ব্যাপারটাকে ওই জায়গায় নিয়ে যাচ্ছে। প্রচুর মিথ্যা কথা বলেও, ঠিক আছে? আচ্ছা, কি বললো আবার যে
এক তরকারি দিয়ে ভাত দিতে নেই, তাই জন্য ভাজাটা বের করব। তো এক তরকারি কদিন আগে রান্না করছিল না প্রতিদিন, যে এক তরকারি ভাত, এক তরকারি ভাত, এক পদ ছাড়া অন্য পদ রান্না করব না, এক পদ দিয়েই খেতে দেবো বলছিল না? আবার এখন বলছে এক পদ দিয়ে তো খেতে দিতে নেই, তার জন্য কিছু না কিছু ভাতে বা ওই ভিতরে আছে নিমপাতা বাতা ভাজা আছে, ওটা করে দেবো বলেছিল না? এর কথা তোমরা একদম ধরবে না, প্রচুর মিথ্যা কথা বলে। আর ব্লগে যে কত ভুড়ি ভুড়ি মিথ্যা কথা বলে তার ইয়ত্তা নেই। আচ্ছা, এইবার অনেকে বলছে যে এইবার মারুর সঙ্গে আবার ওর ঢলাঢুলি শুরু হবে, মারুর সঙ্গে সখ্যতা শুরু হবে। যেভাবে ওকে বুইন বাদুরিয়ার বুইন বলছে, আর যেভাবে বলছে আমার সঙ্গে ওর কোনো কিছুই এই ব্যবসা সংক্রান্ত নিয়ে ঝামেলা হয়নি, তাই এই জিনিসটা যে অস্বাভাবিক নয় এটাও সত্যি। তবে হ্যাঁ, কতদিন লাগে সময় সেটাই দেখবার। তার মানে এটা পরিষ্কার, ম্যান্ডির যখন যাকে প্রয়োজন হয় তাকে কিভাবে ইউটিলাইজ করে বা ইউজ করে টুক করে ছুঁড়ে ফেলে দিতে হয় সেটা ম্যান্ডির থেকে শিখতে হয়। এখন ও টুনি দিদার নামটা ইচ্ছা করে বলছে যে টুনি দিদা এই কাপড়টা দিয়েছিল, আমার ভিডিও আর আন্টি দেখে না। তারপরে বললো না দেখে, মাকে নিয়ে যে কাটার কথাটা বলছিলাম সেই দিনকে এসে ভিডিও করেছিল। হ্যাঁ, তাহলে বুঝতে পারছো, এগুলো জ্বালানোর জন্য এখন ওই কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে প্রয়োজন হয়ে পড়েছে, তার জন্য তার নামটা উচ্চারণ করলো এবং অন্য কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে বোঝালো আমার হাতে কিন্তু এখনো অস্ত্র আছে, চিন্তার কোনো কারণ নেই। ঠিক আছে, কারণ দেবশ্রীদির সঙ্গে সম্পর্ক খারাপ হয়ে গেছে, সুয়ের সঙ্গেও ব্যাপার হয়ে গেছে, এবার ও চলবে কী করে? ওর তো কন্ট্রোভার্সি ক্রিয়েটার দরকার, কি তাই তো? আচ্ছা, যাই হোক, এবার ওর বক্তব্য যে আমি কোনোদিন পার্সোনালি বুইনকে এই ব্যবসা সংক্রান্ত ব্যাপারে কিছুই বলিনি, শুধু বলেছিলাম যে আমি যে স্টাইলে ভিডিও করছি, মানে আমি যে স্টাইলে মানে শর্ট ভিডিওগুলো করছি শাড়ি নিয়ে, তুই সেই স্টাইলে করিস না, কোনো অন্য স্টাইলে কর, এইটাই শুধু বলেছিলাম। ঠিক আছে, আচ্ছা, আমরা কিন্তু শুনেছি যে ও ভিডিওর মধ্যে এটাও বলেছে, মানে কথা হয়েছে যে তুমি অন্য ব্যবসাও করতে পারো, কী যেন বলে, নাইটি, এই কী যেন বলে, কুর্তি বা অন্য কিছু ব্যবসাও তুমি করতে পারো। তারপরে বলেছিল যে তোমার যা ইচ্ছা তুমি তাই করতে পারো। সেখানে যে ম্যান্ডি অফেন্ডেড ছিল, সেই যে কল রেকর্ডটা যেটা আমাদের মারুর বরের কল রেকর্ডটা আর কি বেরিয়েছিল, সেই কল রেকর্ডে কিন্তু আমরা শুনেছিলাম। আচ্ছা, এইবার আজকের ডেটে ও শুধু বক্তব্য হচ্ছে যে কারোর বিজনেস নিয়ে আমার কিছু বলার নেই, সবাই যে যার ভাগ্যে খায়, যে যার কপালে খায়, যে যার ক্ষমতায় খায়, সব মানছি, তোমার বিজনেসের নিয়ে কোনো ব্যাপার নেই, কিন্তু দুজনের ক্ষেত্রেই কাকতালীয়ভাবে দুজনেরই যখন বিজনেসের ব্যাপারটা এলো তখনই তোমার সঙ্গে সম্পর্ক ছেদ হলো। মারুর বেলাও মারু ওই বিজনেসটা করার তারপরেই তোমার সঙ্গে ওর এন্ড হলো, এবং স্যান্ডি ওরকে একদম সহ্য করতে পারে না এই জিনিসটা হলো, তার মানে স্যান্ডি ব্যাপারটা মানতে পারছে না, তার জন্য হলো। আবার সুয়ের এই বিজনেসটা যখন সামনে এলো তখন তোমার হলো, হ্যাঁ এটা সত্যি যে ওটা মুখ্য বিষয় নয়, যে মুখ্য ওই বিষয়ের জন্যই তুমি ওর উপরে রেগে গেছো বা অফেন্ডেড হয়েছো সেটা নয়, কিন্তু ওটা গৌণ বিষয় হলেও বিষয়। এই যে ওরা বিজনেসটা করছে তোমার তাতে একটু হলেও প্রবলেম হচ্ছে, প্রবলেম এই জন্য হচ্ছে তার কারণ তোমার বিজনেসের মধ্যে তুমি অনেক ডুপ্লিসিটি করো, তুমি এক এক জায়গায় এক একজনকে এক একটা দাম বলো, একই লোক 3টে ফোন থেকে 3 রকম দাম শুনে এসেছে এ কথাও বলেছে, তারপরে তুমি হিউজ পরিমাণে দাম নাও, যেটা কিন্তু সেটা ওরকম বাজার দর নয়। এখন এর কথা বলছি না, আগের, এখন তুমি অনেকটা নিজেকে পরিবর্তন করেছো, ঠিক আছে। তারপরে এটাও আমার ভিউয়ার্স এসে বলছে আমার এখানে যে তুমি ফেসবুকে একরকম দাম বলেছো, তুমি ইউটিউবে একরকম দাম বলেছো, তোমার যে এরকম ডুপ্লিসিটি আছে, এখন তো তুমি এসে মানে কি যেন বলে নাইটির দাম এসে ডাইরেক্ট বলো যে এত টাকা, আগে বলতে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো বলবো, তার মানে এটাই কি তোমার ডুপ্লিসিটি ছিল, তার জন্যই তোমাকে এক একজনকে এক এক রকম দাম বলতে হয়েছে, এবং কোয়ালিটির সঙ্গেও তুমি মানে সেই রকম করেছো, তার জন্যই তোমার একটা কোথাও না ইনসিকিউরিটি ছিল, তুমি অস্বীকার করার জায়গা নেই, এখন নাও থাকতে পারে, কারণ এখন তুমি বুঝেছো বাজারে যে ধরনের কম্পিটিশান এসছে, সেক্ষেত্রে তুমি যদি ভালো জিনিস রিজনেবল প্রাইসে দাও, ভালো জিনিস রিজনেবল প্রাইসে দাও, তাহলেই তুমি টিকে থাকতে পারবে, না হলে ওই যে অতি লোভে তাঁতি নষ্ট হয়ে যাবে, এটা তুমি বুঝেছো, তার জন্য হয়তো কিছুটা হলেও তুমি চেঞ্জ করেছো। কিন্তু তুমি যদি বলো আমার কোনো ইনসিকিউরিটি নেই, আমি কোনোভাবেই ওদের ব্যবসা নিয়ে কিছু বলতে পারছি না, যে যার ভাগ্যে খাবে, ব্যবসা সম্পূর্ণই ভাগ্যের ব্যাপার এবং সঙ্গে সঙ্গে তার পরিশ্রমের ব্যাপার, এরকম নয় যে ব্যবসা যে কেউ করতে পারবে, কিন্তু তারপরেও একটা কথা থেকে যায়, সেটা হচ্ছে তুমি
তুমি স্পেশালি ইনসিকিউরিটিতে ভুগছিলে, কারণ সেই সময় তোমার মধ্যে অনেক চোট্টামি ছিল। তুমি ভিউয়ার্সদের সঙ্গে অনেক রকম চোট্টামি করেছো অন দ্যাট পিরিয়ড। এক একজনকে একরকম দাম বলে, একই জিনিসের দুরকম দাম বলে তুমি এক একজনকে এক এক রকম করেছো। তোমার হোয়াটসঅ্যাপে বলার পিছনের রিজনটা এটাই ছিল। আজকের ডেটে তুমি বললি এসে দামটা বলো, তাই তোমার হোয়াটসঅ্যাপে আলাদা করে কাউকে আসতে বলতে হয় না। সবাই দাম জেনেই তোমাকে ফোন করে, ডেলিভারি চার্জ সমেত তোমার দাম জেনে ফোন করে। তার জন্য এক একজনের এক এক রকম ব্যাপার নেই। বাট তুমি ফেসবুকে আর ইউটিউবে যদি দুরকম দাম করো, তাহলে সেখানেও একটা কনফিউশন তৈরি হচ্ছে। তাই তুমি যে সেই ব্যাপারে সৎ নয়, মানে এই বিজনেসের ব্যাপারে, তার জন্যই যে তোমার ইনসিকিউরিটি ছিল সেটা পরিষ্কার। ঠিক আছে, মারুর ক্ষেত্রে তো ছিলই। আর এই যে শুয়ের বিজনেসটা করার পরেই তুমি এরকম কিছু বললে না, আমি বলছি না এই বিজনেসের জন্যই তোমাদের মধ্যে সম্পর্ক খারাপ হয়েছে। অনেক কিছু আছে এর ভিতরে, অনেক কিছু আছে যেগুলো হয়তো পরবর্তীকালে আমরা জানতে পারি, কারণ সত্য তো চাপা থাকে না, কোনো না কোনোভাবে প্রকাশ পাবেই। কিন্তু কিছু তো ছিল যার জন্য হচ্ছে। আর এটা আমরা পরিষ্কার যে তুমি শুধুমাত্র তোমার ছোট দিদিভাই, সোনা দিদিভাইকে অন্য কন্ট্রোভার্সি ক্রিয়েটার যাতে তাকে নিয়ে ভিডিও করে এবং তারকে নিয়ে সে আবার তোমাকে নিয়ে বসে পড়বে, তারপরে সে এসে আবার উত্তর দিতে বসবে, মারুকে নিয়ে যাতে সে ডেলি ডেলি কন্টেন্ট করে, এই জন্যই যে তোমরা ওর মাথার উপরে হাতে বোলাচ্ছিলে, সেটা আমরা অন্তত এটুকুনি বুঝতে পারি। ঠিক আছে, অ্যাকচুয়ালি কী জানো তো, নিজেকে বিশাল স্মার্ট মনে করে আর ভাবে যে আমি বিশাল কিছু, আমি ভনু, আমাকে সমস্ত ব্লগাররা ডাকে, সমস্ত ব্লগাররা খোঁজে, আমি সেই লেভেলে কন্ট্রোভার্সি ক্রিয়েটার। অ্যাকচুয়ালি ও যে চাটতে পারে, দালালি করতে পারে, ব্লগারদের হয়ে বলে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের সঙ্গে ঝগড়া করতে পারে, কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের মানে একতার মধ্যে না থেকে ও শুধুমাত্র আলাদা করে যারা হাটকে ভিডিও করার জন্য সবার এগেনস্টে যেতে পারে, ব্লগারের হয়ে খিদমতগিরি খাটতে পারে। হ্যাঁ, তো সেটা সবাই জানে, সমস্ত ব্লগাররা জানে, আর তার জন্যই ওকে কাজে লাগায়। ওকে যে কাজে লাগায় এটা তো পরিষ্কার, ওটা একদমই পরিষ্কার। এর জন্যই এত কথা। বুঝতে হবে তোমাদের বস যে কোথা থেকে কি হচ্ছে। না, আমি এটা বলবো না যে ম্যান্ডি ধোয়া তুলসী পাতা, ম্যান্ডি কখনো ধোয়া তুলসী পাতা না। বাট শু ওই জন্যই কাজে লেগেছিল এবং শু মানে আমি এটাও দেখেছি, বলেছে আমি কেন কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের হব। ও কিন্তু মানে ম্যান্ডুকে সাপোর্ট করেই ভিডিও করেছিল যখন কন্ট্রোভার্সি ক্রিয়েটার বনাম ম্যান্ডুর একটা ঝামেলা হচ্ছিল, কিন্তু কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের বলেনি, ও ম্যান্ডুর হয়েই প্রোটেস্ট করেছে। বুঝতে পেরেছো তো, ওই দালাইটা সারা জীবন করেছে ম্যান্ডুর হয়ে, মানে যতদিনও ছিল। এবারে সেইখানে তো বুঝতেই পারছো কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের এগেনস্ট হয়ে গেছে। ও তো থাকবে না ওর মধ্যে, ও দলগত থাকতে চায় না। ওর বক্তব্য, দল তো এখানে কেউ করে না, কেউ করে না, কিন্তু এমন কাজ তুই করিস যাতে ভাই তোকে ওই দলের এগেনস্টে যেতে হয় আর সবাই তোকে নিয়ে ভিডিও করে। কারণ এরকম চাটলে তাকে তো বলবেই, এইসব ব্লগারদের চাটলে বলবে না। তো যাই হোক, আমাদের কাছে সবটাই ক্লিয়ার হয়ে গেছে, আর এটা হওয়ারই ছিল। কারণ যেই সম্পর্কের বেসটাই ভালোবাসা নয়, স্বার্থ, একে অপরের প্রয়োজনের ভালোবাসা, সে সম্পর্ক টেকে, আর সেটাই হয়েছে। এখন যদি কেউ বলে আমাকে ইমোশনাল ফুল বানিয়েছে, আমি সত্যিই বোকা, আমি সত্যিই মন থেকে ভালোবেসেছিলাম, আমার বাজে কথা বলতে ইচ্ছে করছে, মন থেকে না ড্যাশ থেকে ভালোবাসলে দেখতিস ঠিক তো। যাই হোক, এই ভিডিওটা এই পর্যন্ত।